আগামী নির্বাচনে দেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপি ও ধানের শীষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। দেড় দশকের বেশি সময় পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, আর তাই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। বেলা 2টায় নগরীর পাঠানপাড়া এলাকায় মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের রাস্তায় এই সম্মেলন শুরু হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে সামনে এগিয়ে নিতে হলে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি কিছু প্রস্তাব দিয়েছে, পরবর্তী পদক্ষেপ জনগণের আস্থা অর্জন করতে হবে। কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং সেই জন্যই বিএনপি আপনাদের দলই দেশের সামনে, দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি। আমরা দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান তারেক রহমান। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে যেন মানুষ দ্রুত বিচার পায়, বছরের পর বছর আদালতে ঘুরতে না হয়, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো আপত্তি নেই জামায়াতের, কথা জানিয়ে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছরের নির্বাচনের সংস্কৃতি থেকে বের হতে পিআর পদ্ধতির বিকল্প নেই, এজন্য প্রয়োজনে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। রবিবার বিকেলে আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তিনি কথা বলেন। জামায়াত নেতা বলেন, দেশে আর কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন সহ্য করার ক্ষমতা নেই, সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে উল্লেখ করে নায়েবে আমির বলেন, নিরপেক্ষ নির্বাচনের শর্তে এর গুরুত্ব রয়েছে। সিইসির সাথে বৈঠকে সংসদীয় আসনের সীমানার বাইরেও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় বলে জানান তিনি। আমরা অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 16টি দল ইসি প্রাথমিক যাচাই বাছাই উত্তীর্ণ হয়েছে। মাঠ পর্যায়ে যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে দেশে নতুন ভোটার হয়েছে 45,71,000 আর মোট ভোটার 12,61,00,000। এই তথ্য দিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কারো তথ্যে ভুল থাকলে সংশোধনের জন্য 12 দিন রাখা হয়েছে। সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের বয়স 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। সব কাজ শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানান প্রেস সচিব শফিকুল আলম। জানান, এবারের সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে। শ্রমিক পাঠানো নিয়ে দেশটির সাথে সংকট কেটে যাবে। মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি। একই সাথে দেশটির সঙ্গে 5টি সমঝোতা স্মারক সই হওয়ারও কথা রয়েছে। মালয়েশিয়ার যে মাইগ্রেশনের আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আরো কিছু এগ্রিমেন্টও সাইন হবে।
অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিনে নানা পদক্ষেপে অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ রক্ষা পেলেও উদ্বেগ কাটেনি অর্থনীতিতে। কাটেনি দেশে বিদেশে বিনিয়োগের খরা, বাড়েনি কর্মসংস্থান ও রাজস্ব আহরণ। রাজধানীতে এক আলোচনা সভায় এমনটাই বলেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বলছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা অবাস্তব। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, তখন দেশের অর্থনীতি ছিল বিপজ্জনক অবস্থায়। রিজার্ভের ধারাবাহিক পতন, টাকার দাম ক্রমাগত কমে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব বৃদ্ধি, রপ্তানি প্রবৃদ্ধি কমছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৩৬৫ দিন পর কতটা কাটল এ সংকট, তারই বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, সরকার ব্যাংক খাতে সংস্কার সহ কিছু উদ্যোগ নেয়ার পর বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে দেশ। তবে এখনো উদ্বেগ আছে। আরো অন্যান্য বিষয় ব্যারিয়ার কিভাবে দূর করা যায়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অগ্রগতি দেখতে পাইনি। সরকারের ১ বছরের কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আপনি যে ব্যাংক নষ্ট রান হয়ে গেছে, সেই ব্যাংকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? আপনি গ্রাহককে টাকা দিয়ে বিদায় করে দেন, ওই চোরগুলোকে আবার টাকা পাঠাচ্ছেন কেন? এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য, তারা ব্যাক টু ব্যাক খুলতে পারছেন না। আর শ্রম উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায়। ৩৬৫ দিনে বলেছেন, আমরা হয়তো কিছুই করতে পারিনি, বাট বেসিক কতগুলো জিনিসের দিকে আপনারা দেখবেন। ইউ আর টকিং, কাউকে এখন কাউকে গুম করা হচ্ছে না, কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না। কি হয়, একটু বেশি করলে বলে স্বৈরাচারের দোষর। আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, টাকা ছাপানো ও ব্যবস্থাপনার কাজে রাষ্ট্রের ব্যয় ২০,০০০ কোটি টাকা। এত বিশাল ব্যয় কমাতে দরকার সংস্কার। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বৃদ্ধির কল্পনা অবাস্তব চিন্তা। আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলছি। আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের আর্থিক খাতের নেয়া পরিকল্পনার সমালোচনা করেন। সোর্সেসের প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচার গুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, আমার মনে হয় এই জায়গাতে বোধহয় আমাদের ভুল হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজ্জাকুজ্জামান রতন বলেন, একই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করে ভিন্ন ফল আশা করা যায় না। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মতভেদ ও বর্জনের নাটকীয়তায় শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি প্রশাসন ও ছাত্র সংগঠনের বৈঠক শেষে উপাচার্য জানান, শিক্ষার্থী বান্ধব রাজনীতির লক্ষ্যেই আলোচনা চলছে। এর আগে শিবিরের গুপ্ত কার্যক্রম ও মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে বিতর্ক তুলে বৈঠক বর্জন করে বাম সংগঠনগুলোর নেতারা। ছাত্র শিবির বলছে, ২০১৪ সালে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে জড়িতদের অপরাধী তকমা দেয়া এসব সংগঠন বর্জনের নাটক করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় ২১ সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিকেল ৩টার পর থেকে উপস্থিত হতে শুরু করেন সংগঠনগুলোর নেতারা। শুরুতে উপাচার্য জানান, হল রাজনীতি ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐকমত্য আসতেই এই আলোচনা। বৈঠকের ১০ মিনিটের মাথায় ইসলামী ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে বৈঠক বর্জন করতে থাকেন বাম সংগঠনের নেতারা। একটা গণতান্ত্রিক পরিবেশ চেয়েছিলাম, সেই গণতান্ত্রিক পরিবেশ কি একটা গণহত্যাকারী সংগঠনকে সাথে নিয়ে কখনোই সম্ভব? ছাত্র শিবিরকে যদি নরমালাইজ করতে হয়, ছাত্র শিবিরকে যদি ক্যাম্পাসের রাজনীতিতে ফেরাতে হয়, তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে বারবার প্রতারণার মাধ্যমে তা করা সম্ভব না। তবে একে নাটক মন্তব্য করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ছাত্র শিবির। যারা আওয়ামী লীগকে সেই সময় ছাত্রদল এবং শিবিরের পরিচালিত সারা দেশব্যাপী আন্দোলনকে ক্রিমিনালাইজ করে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছিল, ১৫৩টি আসন বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করাটাকে সাপোর্ট দিয়েছিল, তাদের কারো বিরোধিতা, তারা কারো বয়কট খুব বেশি আসা যায় না। আর ছাত্রদল নেতারা বলছেন, শিক্ষার্থীদের আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না, তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে কোনো গুপ্ত রাজনীতি থাকা উচিত না বলে আমরা মনে করি।
পরে আবারও কথা বলেন উপাচার্য, জানান আবাসিক হলে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির জন্যই আলোচনা চলবে। সভা বর্জনকে তিনি গেল সরকারের আমলের নেতিবাচক আবেগের ফল বলে মন্তব্য করেন। নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনের জন্য অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে খোদ শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল। এবং ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লায় বিএনপির 3টি ইউনিটের কাউন্সিল ঘিরে মনোনয়নপত্র বিতরণের সময় তুমুল হট্টগোল ও উত্তেজনা হয়েছে। দক্ষিণ জেলা বিএনপির লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা ইউনিটের কাউন্সিল ঘিরে রবিবার বেলা ৩টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। কুমিল্লা নগরীর প্লান্ট, এসআর ও নির্বাচনী কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে লাকসাম পৌর বিএনপির সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ শুরুতে মনোনয়নপত্র না পাওয়ায় তার সমর্থকদের সঙ্গে নির্বাচন কমিশনের বাকবিতণ্ডা ও হট্টগোল হয়। পরে কেন্দ্রীয় ও জেলা নেতাদের হস্তক্ষেপে রাত ৮টায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার খালা শেখ হাসিনার মধ্যে দ্বন্দ্ব আছে। এর জেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সাক্ষাৎকারে টিউলিপকে জিজ্ঞাসা করা হয় 11ই আগস্ট মামলার শুনানিতে কি তিনি সরাসরি বা ভার্চুয়ালি যুক্ত হবেন কি না। জবাবে টিউলিপ বলেন তিনি এখনও কোনো আনুষ্ঠানিক তলবপত্র দেখেননি। কয়েকদিনের মধ্যে একটি সাজানো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। টিউলিপ বলেন তিনি এখনও জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কি। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রসঙ্গে টিউলিপ বলেন তিনি এখানে খালাকে রক্ষা করতে আসেননি। বাংলাদেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত সমাধান পাবে বলেও প্রত্যাশার কথা জানান টিউলিপ সিদ্দিক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।